দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ তারিখ রাতের বেলা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রতিবাদী মা বোনেরা এবং একই সঙ্গে প্রতিবাদী সকল মানুষ একযোগে যে উদাহরণ তৈরি করলো, যে প্রতিবাদের অভিন্ন ছবি তৈরি করলো, তা কিন্তু আগামী দিনে সারা পৃথিবীর যেখানেই এই ধরনের কোনো আন্দোলন গড়ে উঠবে সেখানে উদাহরণ হিসাবে হয়তো সকলের আগে, সবার আগে আলোচিত হবে। ১৪ তারিখ রাতের বেলা রাতের রাস্তার দখল মেয়েদের হাতে যেভাবে চলে গেল এবং সেখান থেকে আরজি করে কর্তব্যরত অবস্থায় মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুন বা খুন করে ধর্ষণের ঘটনা নতুন মোড় পেয়েছে এবং একই সঙ্গে সারা দেশ জুড়ে ১৫ই আগস্ট দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের পাশাপাশি আলোচিত হলো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ইতিহাসের অন্যতম এই কুখ্যাত ঘটনা নিয়ে, যে ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই আমাদের দেশের কোনায় কোনায় প্রতিবাদে গর্জে উঠেছেন আপামর জনতা। শুধু তাই না, এই প্রতিবাদ পৌঁছেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বিশ্বের প্রথম সারির বিভিন্ন দেশের বড় বড় শহরেও ১৪ তারিখ প্রত্যক্ষ করা গেল আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রতিবাদ। সকলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ সকলের চাই বিচার। আর তারই সঙ্গে সকলের মধ্যে একটা আজব তাড়াহুড়ো লক্ষ্য করা গেল। সোশ্যাল মিডিয়ায় ১৫ তারিখ সকাল থেকে বেশ কিছু পোস্ট আমার নজরে পড়েছে। সেখান থেকে একটি কমন পোস্ট, যা প্রায় সকলেই কপি পেস্ট করেছেন, তা হচ্ছে মনুষ্যত্বের পোস্ট। বেশিরভাগ মানুষের দাবি, যারা ১৪ তারিখ রাতের বেলা রাতের রাস্তার দখল মেয়েরা নেবে এই আন্দোলনে সামিল হলেন না, তাদের মনুষ্যত্ব মারা গেছে। এমনটাই অন্তত আজ সকাল থেকে আমি ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে বুঝতে পেরেছি। অর্থাৎ যারা ১৪ তারিখ রাস্তায় নামলেন না, ১৫ তারিখ ভোর থেকে তারা আর মানুষ রইলেন না, অর্থাৎ তারা এই নক্কারজনক ঘটনার সমর্থন করেন। তাদের বাড়িতে মা বোনেরাও নেই, অর্থাৎ পোস্টে এমনটাই বলা হচ্ছে। আর তাই জন্য তাদেরকে জনে জনে ধিক্কার জানাচ্ছে। আর তাই জন্যেই এই সমগ্র ভিডিওর আলোচনা শুরু করার আগে আমার একটাই বক্তব্য। আজ থেকে ঠিক ২ মাস আগে যে রাজনৈতিক দলের নেতানেত্রীরা যারা ফেসবুকে পোস্ট করে মনুষ্যত্বের যাচাই করছেন, তারা যখন লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেবার বিনিময়ে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের মা বোনেরা এবং তার জন্য তাদের ভিখারি বলে প্রায় গালিগালাজ করছিলেন, সেই রাজনৈতিক নেতানেত্রীরাই দেখছি গত ৫ দিন ধরে এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নেওয়া মা বোনেদেরই রাজ্যের প্রতিবাদী লক্ষ্মী হিসাবে ক্লেম করতে শুরু করেছেন। আর রাতারাতি তারা লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপারটাকেই ভুলে গেছেন। আর তারই মধ্যে দিয়ে আশীর্বাদ দ্য ট্রুথ আরও একটি বিষয় পর্যবেক্ষণ করেছে, তা হচ্ছে আমাদের রাজ্যের এক অংশের মহিলারা আরজি করের মহিলা ডাক্তারের ওপর ধর্ষণ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে যেখানে প্রতিবাদে সরব হয়েছেন, সেখানে তারাই আবার রাজ্যের বেশ কয়েকজন প্রথম সারির সেলিব্রিটি মহিলার শ্লীলতাহানি করে চলেছেন বাক্যবাণের জেরে। অর্থাৎ অপর্ণা সেনকে একদিকে যেমন বলা হলো চটিচাটা, ঠিক তেমনটা আবার তৃণমূল কংগ্রেসের বহু মহিলা সাংসদের ছবি দিয়ে এরা প্রয়াত, এরা কোথায়, এই দাবি করেও এদের ধিক্কার জানানো হচ্ছে। পাশাপাশি আরেকটি পোস্ট খুব উল্লেখযোগ্য, তা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হয়েছে। আর এই সবের মধ্যে অন্যতম আলোচ্য বিষয় রইল ১৪ তারিখের প্রতিবাদের সময় ০.৫ ঘন্টা ৪৫ মিনিট পরেই আরজি করের ভেতর এমার্জেন্সি ডিপার্টমেন্টে যে বহিরাগতরা ভাঙচুর চালালো, অর্থাৎ বহিরাগত আন্দোলনকারী বা বহিরাগত প্রতিবাদী বা বহিরাগত গুন্ডা বাহিনীরা যে ভাঙচুর অভিযান চালালো, তা নিয়ে রাজ্য জুড়ে চুলচেরা সমালোচনা। রাজ্যের বিরোধী দলগুলি একযোগে এর তীব্র সমালোচনা করেছে। দাবি একটাই, যারা হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুর চালালো ১৪ তারিখ রাতে, তাদের গ্রেফতার করতে হবে।
সেই দাবি রাতেই অভিষেক ব্যানার্জি সরাসরি পুলিশ কমিশনারের কাছে জানান। পুলিশ কমিশনার 14 তারিখ এই ঘটনার জেরে সরাসরি মিডিয়ার ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে বলেন, মিডিয়ায় যেভাবে ভুলভ্রান্তি প্রচার করা হচ্ছে তার জেরেই ক্রমশ কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এই গোটা ঘটনাটা, এবং এর জেরেই বিভিন্ন সময় বিভিন্ন এভিডেন্স হাতছাড়া হয়ে যাচ্ছে। আর এরই মধ্যে দিয়ে কলকাতা পুলিশ সেই ফেসবুকেই একগুচ্ছ এই ধরনের গুন্ডাদের ছবি সহ মুখের ছবি প্রকাশ করেছে। কলকাতা পুলিশের তরফে নাগরিকদের কাছে আবেদন জানানো হয়েছে, যদি কেউ এই ব্যক্তিদের চেনেন বা এরা কোথায় আছে জানতে পারেন, তাহলে অবিলম্বে কলকাতা পুলিশ, লালবাজার না হলে নিকটবর্তী থানার মাধ্যমে যোগাযোগ করে জানান, আমরা যথা উপযুক্ত পদক্ষেপ নেব, অভিযুক্তদের গ্রেফতার করব। আর সেই মতোই লালবাজার সূত্রে খবর, ইতোমধ্যে ওই ঘটনার জেরে 7 থেকে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই সব নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা। আরজিকর কাণ্ড নিয়ে চতুর্থ ভিডিও আশীর্বাদ দ্য ট্রুথের। আর তাই জন্য আপনাদের কাছে একটাই দাবি, ভিডিওগুলো মন দিয়ে শুনুন আর আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমগ্র প্রেক্ষাপটে। হয়তো ভাবছেন এই কমেন্টের মধ্যে দিয়ে তো তোমার সাজেশন লিস্টের ট্র্যাকশন বেড়ে যাবে, সেটা তো ইউটিউবের অ্যালগোরিদমসের জেরে হবে, এটা ঠিক, কিন্তু আবারও আপনার যে মনুষ্যত্ব বেঁচে আছে, আপনি যে প্রতিবাদে সামিল হয়েছেন, তার প্রমাণটা করবেন কি করে? তার প্রমাণ দিতে গেলে তো আপনাকে হয় রাস্তায় নামতে হবে, নাহলে ফেসবুকে, এক্সে, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, আর না হলে ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট করতে হবে। তাই আর দেরি না করে কমেন্ট বক্সে কমেন্টটা করুন, পারলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইবের পাশাপাশি বেল নোটিফিকেশনটাও ক্লিক করতে ভুলবেন না। তাহলে চলুন এবার ধাপে ধাপে আলোচনায় এগিয়ে যাই। শুরুতেই বলেছি, 14ই আগস্ট রাতের বেলা স্বাধীনতার 78তম বছরে যে ঘটনা ঘটল আমাদের রাজ্যের প্রধান শহর কলকাতা এবং রাজ্যের অন্যান্য শহর, টাউন এবং জেলায় জেলায়, এমনকি সারা দেশের বিভিন্ন শহরে, বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, আর তারই সঙ্গে সারা বিশ্বের বিভিন্ন প্রথম সারির শহরে যে ছবি উঠে এলো আরজিকর কাণ্ডের প্রতিবাদকে কেন্দ্র করে, তা কিন্তু সত্যিই নজিরবিহীন। অর্থাৎ গত 1.5 বছর ধরে ইসরায়েল গাজা স্ট্রিপে একের পর এক বোম ফেলে হাজার হাজার নরনারীকে হত্যা করছে। ঠিক 2 দিন আগেই আমি বিবিসির অনলাইনে একটা পোস্ট দেখলাম, এবং সেই পোস্টটা ফেসবুকেও পরবর্তীকালে দেখলাম। একজন বাবা তার যমজ সন্তানের বার্থ সার্টিফিকেট নিতে গেছিলেন, ফিরে এসছেন বার্থ সার্টিফিকেট নিয়ে, কিন্তু ফিরে এসে দেখলেন তার সেই 2 যমজ সন্তান আর ইহলোকে নেই, তারা ইসরায়েলের ফেলা বোমে নিহত। কিন্তু তার জন্য সারা বিশ্ব জুড়ে এইভাবে প্রতিবাদ দেখা যায়নি। এইভাবে রাতের রাস্তার দখল নিতে কোনো নারীকে, কোনো পুরুষদের নামতে দেখিনি। কারণ গাজা স্ট্রিপ তো আমাদের দেশ, আমাদের রাজ্য থেকে অনেক দূরে। গাজার মা বোনেদের ওপর ইসরায়েলি সেনার অত্যাচার, ইসরায়েলি সেনার হামলা, আবার বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে ইসরায়েলি সেনার ধর্ষণ এবং ধর্ষণ করে খুনের ঘটনা আমাদের আন্দোলিত করে না, আমরা আলোড়িত হই না, কারণ গাজা আমাদের চেয়ে অনেক দূরে। আর তাই জন্য আমাদের এই প্রতিবাদকে আমরা একটি ছোট্ট জায়গায়, সীমিত জায়গায় করে রেখেছি। সে ভালো, অন্ততপক্ষে তো আমরা প্রতিবাদ করছি। অর্থাৎ এই প্রতিবাদের মধ্যে দিয়ে একটা বিষয় তো প্রমাণ করেছি যে আমাদের মনুষ্যত্ব বেঁচে আছে। আর যারা প্রতিবাদ করছেন না, যারা প্রতিবাদে 14 তারিখ রাস্তায় বেরোননি, তারা মানুষ নন। আর কিছু হোক চাই না হোক, তাদের তো মনুষ্যত্ব বলে কিছু নেই, অর্থাৎ তারা বেঁচেও মৃত। কিন্তু এই তত্ত্বের আমি একেবারেই সমর্থক নই। অনেকেই হয়তো কাল রাস্তায় বেরোননি, তার মানে এমন না তারা আরজি করে ঠিক 7 দিন আগে, অর্থাৎ গত বৃহস্পতিবার রাতে যে নক্কারজনক ঘটনা ঘটেছে আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলার সেমিনার হলে, তাকে সমর্থন করেন। তার জন্য তাদের বুক কাঁপেনি, চোখ দিয়ে জল পড়েনি, তারা ব্যথিত হননি, এমনটা একেবারেই নয়। কিন্তু ফেসবুক জুড়ে, এক্স জুড়ে, ইনস্টাগ্রাম জুড়ে এর ভুরি ভুরি পোস্ট। আর তার জন্যেই আর একটা পোস্টও ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। তা হচ্ছে আমাদের 78তম স্বাধীনতা দিবস, যে দিনটি 15ই আগস্ট, সেই দিনটিকে ব্ল্যাক ডে ঘোষণা করার একটা আজব চাহিদা। এর জন্য সত্যি যারা এই পোস্টটি করেছেন
এবং যারা এই পোস্টটি লজ্জা ছাড়ার মতন শেয়ার করছেন তাদের অত্যন্ত লজ্জা পাওয়া উচিত। এবং তাদের মধ্যে যে বড় অংশটাই 14 তারিখ রাস্তা দখলের জন্য নেমেছিলেন, তাদের সত্যি বলতে হয় তাদের মনুষ্যত্ব নেই। অর্থাৎ আপনি এই কথার মধ্যে দিয়ে একটা ব্যাপার ভেবে দেখেছেন, 1857 থেকে 1947 সাল পর্যন্ত আমাদের দেশ জুড়ে যে অসংখ্য নরনারী স্বাধীনতার লড়াইয়ে নিজেদের প্রাণ দিয়েছেন, নিজেদের আত্মত্যাগ করেছেন, আত্মবলিদান দিয়েছেন, তাদের সকলের লড়াইকে আপনি এক নিমেষে এক পোস্টের মধ্যে দিয়ে অপমান করলেন। আর কোনো ঘটনাই আমাদের দেশের স্বাধীনতার দিনের চেয়ে বড় নয়। অন্তত আশীর্বাদ দ্য ট্রুথের তরফে আমি আশীর্বাদ মণ্ডল মনে করি, যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার দেশের স্বাধীনতার দিন 15ই আগস্ট, এবং আমি এই দিনেই আমার দেশের স্বাধীনতা দিবস পালন করব এবং আমি গর্বের সঙ্গে বলবো আমি স্বাধীন। আমার দেশ স্বাধীনতা পেয়েছিল 1947 সালের 15ই আগস্ট। সে যতই প্রতিবাদীরা মনুষ্যত্ব জাগিয়ে রাস্তায় নেবে বলুক না কেন, 15ই আগস্ট স্বাধীনতা কোথায়, যে দেশ 78 বছর পরেও তাদের মহিলাকে রক্ষা করতে পারে না, সেখান থেকে দাঁড়িয়ে তাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে কালা দিবস ঘোষণা করা উচিত। আর এই পোস্টের জন্য আশীর্বাদ দ্য ট্রুথ সমগ্র মানব জাতিকে, সমগ্র ভারতীয়দের জানাই ধিক্কার যারা এই পোস্টকে সমর্থন করেন। এবার আসি আলোচনায় এগিয়ে যাই আরজি করকে কেন্দ্র করে প্রতিবাদ এবং তারপর সেই আরজি করের গেটে হওয়া গুন্ডা বাহিনীর হামলা, এমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুর এবং তার জেরে বৃহস্পতিবার থেকে নতুন করে রাজ্যের চিকিৎসকেরা ধর্মঘটে সামিল হয়েছেন। আবার তাদেরই সঙ্গে যুক্ত হয়েছেন রাজ্যের বিভিন্ন নার্সিং সংগঠনগুলি। বুধবার রাতে যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা সহ জেলায় জেলায় রাস্তায় রাতের দখল মহিলাদের হাতে এই প্রতিবাদ শুরু হয়, সেই প্রতিবাদের একটা অংশ কিন্তু আরজি করের বাইরেও ছিল। এবং সেই প্রতিবাদের মধ্যে হঠাৎই একটা বিষয় দেখা যায়, হাজার হাজার মানুষ হঠাৎই ক্ষেপে যান এবং তারা আরজি কর হসপিটালের সামনে থাকা বিশাল বড় ব্যারিকেড ভাঙচুর শুরু করেন। শুধু তাই না, সেই ব্যারিকেড ভেঙে তারা হাসপাতালে প্রবেশ করেন। এই গুন্ডা বাহিনী এতটা ক্ষিপ্র ছিল, তাদের হাতে ছিল রড, লাঠি। তারা পুলিশকে লক্ষ্য করে এলো পাথারি ইট ছুঁড়তে শুরু করে কাঁচের বোতল, যার জেরে বহু পুলিশ কর্মী আহত হন। ঘটনার প্রাথমিক রিয়াকশনে দেখা যায় এমার্জেন্সি বিল্ডিংয়ের চিকিৎসকেরা প্রাণ ভয়ে পালাতে বাধ্য হন। এমনকি এমার্জেন্সি বিল্ডিংয়ের বাইরে প্রতিবাদী ছাত্রদের মঞ্চ ভেঙে চুরমার করা হয়। এমার্জেন্সি বিল্ডিংয়ের তিনটি তলায় চালানো হয় তাণ্ডব, ভাঙা হয় ইকুইপমেন্ট, ভাঙা হয় মেডিকেল রুম। এমনকি এই তাণ্ডবকারীরা ভুল করে, এর জন্য তাদের অবশ্যই অশিক্ষা দায়ী এবং এটিও ফেসবুক পোস্ট হিসেবে ব্যাপক ভাইরাল হয়েছে, তারা 3 তলার একটি সেমিনার হলে ভাঙচুর করে। তাদের আসল লক্ষ্য ছিল 4 তলায়, যেখানে মৃতার দেহ উদ্ধার হয়েছিল, সেই সেমিনার রুমটিতে ভাঙচুর চালিয়ে এভিডেন্স তছনছ করার, কিন্তু সেটা তারা পারেননি। শুরুতে বলা হচ্ছিল তাণ্ডবকারীরা এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলার সেমিনার হলে ভাঙচুর চালিয়ে এভিডেন্স মুছে দেবার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে তারা 4 তলা নয় 3 তলার একটি সেমিনার হল ভাঙচুর করেছে। আর এই গোটা ঘটনার প্রেক্ষাপটে শুরুতেই পুলিশ বিক্ষিপ্ত হয়ে গেছিল। পুলিশ ভেবেই উঠতে পারি তারা কিভাবে এটি রেজিস্ট করবে এবং পুলিশকে দেখা যায় প্রাণ ভয়ে পালাতে। ডাক্তারেরা এমার্জেন্সিতে কর্তব্যরত অবস্থায় রুগীদের নিয়ে বাথরুমে বা অন্যান্য ঘরে কোনো রকমই গিয়ে আশ্রয় নেন। নার্সরা গিয়ে লোকান বাথরুমে, অন্যান্য ঘরে, এবং সেখানে তাদের সাথেই লুকিয়ে নিজেদের প্রাণ রক্ষা করেন কর্তব্যরত পুলিশেরাও। কিন্তু মুহূর্তের মধ্যে পুলিশ পরিস্থিতি কন্ট্রোল নিয়ে আসার জন্য কমব্যাটে নামে, এলাকায় নামে র্যাফ, বিশাল পুলিশ বাহিনী, মুহুর্মুহুর ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। দেখা যায় বেলেঘাটার দিক থেকে খাল পেরিয়ে এই বিশাল বড় মব এসছিল। মিডিয়াতে ঘটনার প্রেক্ষাপট এমনভাবে প্রচারিত হতে শুরু করে এবং বলা হয় বেলেঘাটার খালের দুধারের বস্তি, একবার ভেবে দেখুন এরা কোথা থেকে এসছে। পাইকপাড়ার বস্তি, একবার ভেবে দেখুন এরা কোথা থেকে এসছে। অর্থাৎ এই যে বিশাল বড় একটি মব এসছিল, তারা অবশ্যই বস্তি থেকে এসছিল বলে প্রাথমিকভাবেই মিডিয়া আপনার আমার মাইন্ডসেটে গেঁথে দেবার চেষ্টা করেছিল। কিন্তু একটা বিষয় বন্ধুরা স্পষ্টই বলবো, এই ধরনের তাণ্ডব যারা চালান তারা কিন্তু সমাজের নিম্নবর্গ থেকেই উঠে আসে এমনটা নয়।
সমাজের এই নিম্নবর্গের মানুষগুলোকে সবসময় যে কোনো এই ধরনের ঘটনায় প্রথমেই দাগিয়ে দেওয়াটা, আর কিছু হোক চাই না হোক, আশীর্বাদ দ্য ট্রুথের মতে যে মনুষ্যত্বের ঢোল 15ই আগস্ট সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় পেটানো হচ্ছে, সেই মনুষ্যত্ব প্রমাণ হয় না। আর এখান থেকেই বলতে হবে, তাহলে প্রশ্ন উঠছে এই মব কোত্থেকে এসছিল। পুলিশ প্রাথমিক তদন্তে ইতোমধ্যেই 7-8 জনকে গ্রেফতার করেছে বলে লালবাজার সূত্রে খবর। পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে তাকে চিহ্নিত করে করে বিভিন্ন পোস্ট করা হয়েছে। আবেদন করা হয়েছে যদি এদেরকে কেউ দেখেন, কেউ চেনেন, তাহলে সত্তর পুলিশের সঙ্গে যোগাযোগ করুন, পুলিশ পদক্ষেপ নেবে, এদের গ্রেফতার করবে। তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অভিষেক ব্যানার্জিও পুলিশকে পদক্ষেপ নিতে বলেছেন। আর এই প্রেক্ষাপটের মধ্যে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সরাসরি গোটা ঘটনার জন্য মিডিয়ার কাঁধেও দায়িত্ব চাপিয়ে দিয়েছে। মিডিয়া তার জেরেই রেড়ে করে চেটে উঠেছে। কিন্তু এটা ঠিক, এই গোটা ঘটনার মধ্যে মিডিয়া যেভাবে খবর সম্প্রচার করছে, যেভাবে তথ্য বিকৃত করে মাঝে মধ্যেই রাজ্যের মানুষের সামনে তুলে ধরছে, তাতে করে কিন্তু মিডিয়ার ঘাড়েও এর দায়িত্ব বর্তায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই গুন্ডারা কারা, যারা প্রতিবাদের মধ্যে এই ধরনের গুন্ডাগিরি করে একটা প্রতিবাদকে হিংস্র রূপ দিল। 14 তারিখ রাতেই এই ঘটনার সময় আসরে নেমে পড়ে বিজেপি এবং সিপিআইএম। বিজেপির তরফে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার জন্য এই গুন্ডা বাহিনী তৃণমূলের গুন্ডা বাহিনী বলে দাগিয়ে দিয়ে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেন। একই কথা বলতে শোনা যায় সিপিআইএমের সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায়দেরও। তারাও এই গোটা ঘটনাকে একেবারেই তৃণমূলের গুন্ডা বাহিনীর ঘাঁধে চাপিয়ে দিয়ে তারাও সরাসরি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেন। আর সেই মতোই ফেসবুকে সকাল থেকেই দেখলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন পোস্ট। কিন্তু এখান থেকেই বলতে হবে, তৃণমূল কংগ্রেসের তরফে আবার পাল্টা দাবি করা হয়েছে। বলা হয়েছে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে বিজেপি এবং সিপিএম নিজেদের গুন্ডা বাহিনীকে ঢুকিয়ে দিয়ে এই হামলা চালিয়েছে এবং পরবর্তীকালে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে তাদের কলুষিত করার চেষ্টা করছে। কিন্তু আর যাই হোক, এখনো পর্যন্ত প্রায় 20 ঘন্টা কেটে গেছে, পুলিশ এখনো অবধি এটা প্রমাণ করতে পারলো না, বা পুলিশ এখনো অবধি এটা বলতে পারলো না যে এই গুন্ডারা কোন রাজনৈতিক দলের অংশ, এবং গ্রেফতারি এখনো চলছে। আগামী হয়তো আরও 72 ঘন্টা এই গ্রেফতারি চলতে পারে। কিন্তু ঘুরে ফিরে আবারও একটাই প্রশ্ন, রাতের দখল মেয়েরা যখন 14 তারিখ নিলেন এবং প্রতিবাদ আন্দোলনের পর যখন তারা ভোর রাতে ঘরে ফিরে গেলেন, তারপর কি হলো? তারপর 15ই আগস্ট সকাল থেকে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ তেমনভাবে দেখা গেল না। প্রতিবাদ বিক্ষোভ সীমিতই রইল রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে। বিশেষ করে আরজি কর মেডিকেল কলেজেই প্রতিবাদ বিক্ষোভ দেখা গেল। সকালে প্রিন্সিপাল এসেছিলেন ঘটনা তদারকি করতে, তাকে ঘিরে প্রতিবাদীরা বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে আলাপ আলোচনা করা হয় এবং বলা হয় যে কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে একযোগে 14 তারিখ রাতে যারা এমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুর চালালেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। কিন্তু তাতে আর কিছু হোক চাই না হোক, চাল ডাল একসাথে মিলে সেদ্ধ হয়ে খিচুড়ি এখনই তৈরি হয়ে আমাদের পাতে পরিবেশন হবে না। কারণ ডাক্তারি ছাত্রদের ওপর এই যে কালকে হামলাটা ঘটলো এবং তার সঙ্গে আক্রান্ত হলেন বেশ কিছু এমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক, আক্রান্ত হলেন বেশ কিছু নার্স, সকলে এবার একযোগে কর্মবিরতির ডাক দিয়েছে। অর্থাৎ আগামী দিনে আমাদের রাজ্যের স্বাস্থ্য এবং মেডিকেল পরিষেবা, বিশেষ করে সরকারি হাসপাতালের পরিষেবা যে আরও ল্যাজে গোবরে হতে চলেছে তা আর বলতে অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই একটাই, এর দায়িত্ব কে নেবেন? প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্যিই কি পদত্যাগ করা উচিত? তৃণমূল কংগ্রেসের তরফে এর বিরুদ্ধে গুচ্ছ উদাহরণ তুলে ধরা হয়েছে, যার মধ্যে অবশ্যই রয়েছে উন্নাও, হাতরাস, উদাহরণ রয়েছে কাশ্মীরের কাঠুয়া। সত্যি গত 10 বছরে যেখানে একদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014-এ প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার আগে স্বপ্ন দেখিয়েছিলেন আচ্ছে দিন আসবে, এবং তারপর প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর একের পর এক স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার ভাষণ দিয়েছেন, এবং সেই ভাষণের মধ্যে একটি ভাষণ ছিল বেটি বাঁচাও বেটি পড়াও। কিন্তু তারই পর 2023 সালে যখন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট এলো, সেখানে দেখা গেল 2023 সালের সমীক্ষা অনুসারে আমাদের দেশে নারী তথা মহিলা নির্যাতনের ঘটনা 4% বৃদ্ধি পেয়েছে।
এবং যেখানে দাঁড়িয়ে একসময় উত্তরপ্রদেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন যে রাতের বেলাও নাবালিকা গলায় সোনার চেন পরে স্কুটি চালিয়ে যেতে পারে, সেই উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি মহিলা নির্যাতনের ঘটনা রয়েছে। তারপরেই রয়েছে রাজস্থান, তারপর রয়েছে মধ্যপ্রদেশ। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট, বেটি বাঁচাও বেটি পড়াও নরেন্দ্র মোদীর এই ক্যাম্পেনই রয়ে গেছে, বাস্তব জমিতে তার অবস্থা বড়ই করুন। অন্তত বেটি বাঁচাওয়ের চেয়ে বেশি বেটিদের নির্যাতনের পরিমাণই বেড়েছে 2023-এ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষার, তাই রিপোর্ট দেওয়া হয়েছে। অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে দেশের জনগণ কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগের দাবি করেছেন? কারণ তিনি আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি বেটি বাঁচাও বেটি পড়াওয়েরও কথা বলেছিলেন, কিন্তু তা তো বাস্তবে হয়নি। আর তার জন্য কি তিনি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন? উত্তরপ্রদেশে যেখানে হাতরাস উন্নয়ন মতন ঘটনা ঘটে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করেছেন যে মহিলারা নির্ভয় রাতের বেলা একজন নাবালিকা গলায় সোনার চেন পরে স্কুটি চালিয়ে যেতে পারে, সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছে? সেসব ছেড়ে দিন, আপনি দেখুন নির্ভয়া কাণ্ডের সময় দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত, তিনিও কি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিলেন? অর্থাৎ স্বাধীনতার পর যদি দেখেন, এই ধরনের বহু ঘটনা আছে। এমনকি 2001 গুজরাট দাঙ্গার সময়ও নৈতিক দায়িত্ব নিয়ে কি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি ছিলেন 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী, সেই নরেন্দ্র মোদী? তিনিও করেননি। শুধু তাই না, আমাদের দেশে গত 2 মাসে একাধিক রেল দুর্ঘটনার ঘটনা ঘটল, শতাধিক মানুষ মারা গেল, হাজারো ইনজিওর হলো, তারপরেও কি রেলমন্ত্রী পদত্যাগ করেছেন? অর্থাৎ আমাদের দেশে নৈতিক দায়িত্ব নিয়ে নেতা মন্ত্রীরা কোনো ঘটনার জন্যই পদত্যাগ করেন না, যদিও এরও মধ্যে উদাহরণ আছে পদত্যাগ করার। আমরা লাল বাহাদুর শাস্ত্রীকে দেখেছিলাম রেল দুর্ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে নিজের পদ থেকে পদত্যাগ করার, কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী আমাদের দেশের রাজনীতির ইতিহাসে সকলে হয়ে উঠতে পারেননি, ঠিক যেমনটা সকলে হয়ে উঠতে পারেননি গান্ধী, নেহেরু, মৌলানা আজাদ। আর তাই জন্যেই আমাদের দেশে স্বাধীনতার পর যত দিন গেছে, রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এই ধরনের রাজনীতির কারবারিরা, তারা দেশের মানুষের ইমোশনকে সামনে নিয়ে নিজেদের রাজনীতির ঘুঁটি সাজিয়েছেন। অর্থাৎ এখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট, এই ঘটনার নৈতিক দায়িত্ব অবশ্যই মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়েই বর্তায়। কিন্তু এখান থেকে এটা কখনোই কামনা করা উচিত হবে না যে এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিয়ে দেবেন। আবার অনেক কট্টর বিজেপি সমর্থক আমাদের রাজ্যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষেও সওয়াল করছেন। কিন্তু এই সমগ্র ঘটনার মধ্যে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, যে আমরা যারা 14 তারিখ রাস্তায় নেমেছিলাম, তারা 15 তারিখ করলাম কি? অর্থাৎ সারা রাত পথে আন্দোলন করার পর যখন বাড়ি ফিরলাম, পরের দিন 15 আগস্ট সকালবেলা আমরা কি সেই সেম এনার্জি নিয়ে রাস্তায় বেরোতে পারলাম? প্রতিবাদে কি সরব হতে পারলাম? ছবিটা কিন্তু উল্টোই ধরা পড়ল আশীর্বাদ ট্রুথের সমীক্ষায়। 15 তারিখ আমি আমাদের এই এলাকায় মোট 3টে বড় বড় বাজার আছে, যার মধ্যে আমি একটি বাজারে প্রতি সপ্তাহেই যাই। সেই বাজারটি কলোনি বাজার নামে খ্যাত। সেই বাজারে আছে 4টি বড় ছোট খাসির মাংসের দোকান, 5টি বড় ছোট মিলিয়ে মুরগির মাংসের দোকান, প্রচুর মাছের দোকান। এই 3টি জায়গায় আমি মূলত সমীক্ষা করলাম। খাসির মাংসের দোকানের মালিকদের জিজ্ঞেস করতে তারা বললেন, অন্যদিন তারা যেখানে কাটেন 2টি বা খুব বেশি হলে 3টি খাসি, সেখানে 15ই আগস্টের দিন তারা সকাল থেকে দুপুর পর্যন্ত কেটেছেন কেউ 10টা, কেউ 8টা, কেউ 12টা, আবার সবচেয়ে বেশি 15টা পর্যন্তও খাসি। আমি একটি মফস্বলে থাকি, যে মফস্বলের বাজারে একটি দিনে 15টি খাসি কাটা হচ্ছে মানে সেই দোকানে বিশাল ভিড় ছিল। তখন পাল্টা প্রশ্ন করলাম, তাহলে তোমার দোকানে কেমন ভিড় ছিল? তার জবাবে সে জানালো, সে আজ দোকান খুলেছিল ভোরবেলা 5টার সময়, তার আগে থেকেই তার দোকানের বাইরে লাইন পড়ে গেছিল। অর্থাৎ যারা ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছিলেন, মনুষ্যত্বের কথা বলছিলেন, যারা 15ই আগস্টকে কালা দিবস ঘোষণা করার জন্য সরব হয়েছেন, তার মধ্যে একটা বড় অংশই কিন্তু 2 মাস আগে লক্ষ্মীর ভাণ্ডারে যারা টাকা নিচ্ছেন তাদের ভিখারি বলেও সম্বোধন করেছিলেন,
তাদের মধ্যেই একটা বড় অংশ কিন্তু আজ খাসির মাংসের দোকানে এত বড় লাইনে দাঁড়িয়েছিলেন। এরপর চলে গেলাম খাসির মাংস থেকে মুরগির মাংসের দোকানে। সেখানে যাচাই করে দেখলাম অন্য দিন বা অন্যান্য অকেশনে যেখানে তারা সবচেয়ে বেশি মুরগি 20 থেকে 25 কিলো, কেউ 30 কিলো বিক্রি করেন, সেখান থেকে দাঁড়িয়ে 15ই আগস্ট তারা কেউ 70 কিলো, কেউ 75 কিলো, কেউ 80 কিলো, সর্বোচ্চ এমনও দোকান দেখা গেল 90 কিলো পর্যন্ত মুরগির মাংস বিক্রি করেছে। এরপর চলে গেছিলাম মাছের বাজারে। মাছের বাজারের ছবি দেখে তাজ্জব হয়ে গেছি। রুই কাতলা তো ছেড়েই দিন, মুড়ি মুড়কির মতন বিক্রি হয়েছে। তার পাশাপাশি অন্য দিনের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি বিক্রি হয়েছে 15ই আগস্ট, দেশের 78তম স্বাধীনতা দিবসের দিন, ইলিশ মাছ। 1.5 থেকে 2,000 টাকার ইলিশ মাছ মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে আমাদের এই কলোনি বাজারে। কিন্তু মাছ মাংস তো হলো, তাহলে আর একটা কি ক্ষতি করলো? চলে গেলাম তাই মদের দোকানেও খবর নিতে। মদের দোকানে খবর নিয়ে জানলাম 14 তারিখ রাত পর্যন্ত তারা মদ বিক্রি করেছে, যেখানে অন্য দিন তাদের মদের বিক্রি হয় 1.5 লাখ, কারোর 2 লাখ। সেখানে আমাদের এই লোকালিটিতে মোট 4টি মদের দোকান আছে। সেই 4টে মদের দোকানই 14 তারিখ রাত পর্যন্ত তারা মোট কেউ কেউ মদ বিক্রি করেছেন 4 লাখ টাকা, কেউ 5 লাখ টাকা। আবার সর্বোচ্চ আছে বাস স্ট্যান্ডের মোড়ের মদের দোকান 7.5 লাখ টাকার মদ সে শুধু 14 তারিখ রাত পর্যন্ত বিক্রি করেছে। অর্থাৎ ঘটনা প্রবাহ বোঝার আর হয়তো এই উদাহরণের পর অপেক্ষা রাখে না। তাহলেই প্রশ্ন উঠল, তাহলে 15ই আগস্ট সকাল থেকে তারা কি করলেন? 15ই আগস্ট সকাল থেকে যেহেতু 14 তারিখ মাঝরাত অবধি প্রতিবাদ বিক্ষোভ করে নিজের মনুষ্যত্ব প্রমাণ করেছেন, তাই 15 তারিখ এই প্রতিবাদীদের ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে। কেউ 10টায় বিছানা ছেড়েছেন, তো কেউ 12টায় বিছানা ছেড়েছেন। বিছানা ছাড়ার পর কবজি ডুবিয়ে খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছেন। আবার কেউ মদ মাংস সহযোগে আহ্লাদে প্রতিবাদও জানিয়েছেন। আর সমস্ত প্রতিবাদ চলেছে সকাল থেকে ফেসবুক এক্সের পাতায়। আর তারপর বিকালবেলা ঘোষিত 3টি প্রতিবাদ হয়। একটি হয় বিশাল বড় মিছিল, একটি হয় প্রতিবাদ সভা, আর একটি হয় ধিক্কার মিছিল, যার জেরে বিকাল থেকে কলকাতা বেশ কিছুক্ষণের জন্য অচল হয়ে পড়ে। কিন্তু এটা বড় কথা নয়। বড় কথা হলো 14 তারিখের ভিডিও তো আমি বলেছিলাম একদিনে পরিবর্তন আসবে না, একদিনের প্রতিবাদে কিছু হবে না। প্রতিবাদ করতে হবে প্রত্যেক দিন। আপনি যদি খাবার দোকানে খাবার খেতে গিয়ে যে খাবারের দাম 10 টাকা, সেই খাবার যখন অনৈতিকভাবে 13 টাকা বা 15 টাকা নেওয়া হয় এবং আপনি তা হাসতে হাসতে নিজের আর্থিক অহংকার বজায় রাখার জন্য 15 টাকা দিয়ে কোনো রকম প্রতিবাদ করছেন না এবং দাবি করছেন ও তো গরিব তাই 15 টাকা দিয়ে দিলাম, জানবেন সেটা অনৈতিকতা। যে তার প্রতিবাদ করতে পারে না তারা কখনোই আরজি করের এই প্রতিবাদকে আরও বড় আকার দিতে পারবেন না। কারণ প্রতিবাদ একদিনের না, প্রতিবাদ প্রতিদিনের। প্রতিবাদ জীবনের লড়াইয়ের সঙ্গে যুক্ত, প্রতিবাদ জীবনের অঙ্গ। আর তাই প্রতিবাদ একদিনে করে বাস্তবে কোনো কিছু হয় না। বর্তমান সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রতিবাদী প্রতিপন্ন করা যায়। আর এই সমগ্র প্রতিবাদের মধ্যে আর একটা বিষয় দেখলাম, তা হচ্ছে একজন মহিলার মৃত্যুর প্রতিবাদে যখন রাস্তায় নামলেন মহিলারা, সেই মহিলারই আবার পাল্টা আর একজন মহিলা, যার নাম অপর্ণা সেন, যিনি একজন প্রখ্যাত অভিনেত্রীও এবং চিত্র পরিচালক, তাকে যখন আরজি করে দেখলেন তাকে চটি চাটা বলে অসম্মান করলেন। অর্থাৎ সেটাও কিন্তু নির্যাতনের মধ্যে পড়ে। আমাদের রাজ্যের তৃণমূল সাংসদ মহিলা বিধায়কদের ছবি দিয়ে যেভাবে তাদের হিউমিলিয়েট করা হচ্ছে, তাও কিন্তু নারী নির্যাতনের মধ্যে পড়ে। যারা নারীদের হয়ে প্রতিবাদ করছেন, বাড়ির মা বোনেদের নিয়ে 14 তারিখ রাতে প্রতিবাদ জানাতে রাস্তায় বেরিয়েছিলেন, তাদের মধ্যে বহু মানুষ আছে মদ্যপানের পর বাড়িতে বউ পেটান বা মদ খেয়ে এসে বাড়ির মহিলাদের সঙ্গে অভদ্র আচরণ করেন, বা মদ না খেলেও স্বাভাবিক অবস্থাতেও কোনো কিছু নিয়েই বাড়ির মহিলাদের কটু মন্তব্য করেন। আবার অনেক এমন পুরুষও আছেন যারা 14 তারিখ রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ জানাতে, তারা কিন্তু ট্রেনে বাসে মহিলাদের দেখে লোলুপ দৃষ্টিতে তাকানো। অর্থাৎ প্রতিবাদ যদি করতেই হয়, প্রথম নিজের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। নির্ভয়া কাণ্ডের পর কঠোর আইন এসেছিল, কিন্তু সেই কঠোর আইন কি তা যদি আমরা আমাদের প্রশ্ন করি, তার উত্তর আমরা কেউ দিতে পারবো না। তার কারণ আমরা কেউই নির্ভয়ার ঘটনার পর
প্রতিবাদ করে নিজেদের ভেতরে প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখতে পারিনি। তাই জন্য আইন আনার পরেও আমাদের ভেতরের যে পৌরসত্ব আছে সেই পৌরসত্বকে দফায় দফায় মহিলাদের ওপর বলপূর্বক চাপিয়ে দিই। এবং দেশের অনেক ক্ষেত্রের অনেক মহিলাও একে মেনে নেন। তারা মনে করেন বাড়িতে টুকটাক ঠোকাঠুকি তো হবেই, বর একটু শাসন করবে না, বা বাবা মাকে একটু শাসন করবে না। এই যে মনোভাব, এই মনোভাবও অন্যতম দায়ী আরজি করের ঘটনা। এই মনোভাবও অন্যতম দায়ী নির্ভয়া কাণ্ডের পর আইন এনেও দেশে তাই রোখা যায়নি এই ধরনের নক্কারজনক ধর্ষণের ঘটনা। তাহলে বন্ধুরা, এই আলোচনার মধ্যে দিয়ে অনেকেই হয়তো আমায় খিস্তি দেবেন, সে দিতেই পারেন কমেন্ট বক্সে, কিন্তু একবার সময় নিয়ে ভেবে দেখবেন আজকের কথাগুলো। আর এই সব কিছু নেই, আজকের আলোচনা এখানেই রইল। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ নমস্কার।